তেজস্ক্রিয় আইসোটোপ, যেসব আইসোটোপ আপনা আপনি অনবরত কিছু রশ্মি বিকিরণ করে, সেই আইসোটোপ গুলোকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। যেমন কার্বন 14 একটা তেজস্ক্রিয় আইসোটোপ। এরা আপনা আপনি অনবরত রশ্মি বিকিরণ করে থাকে। তেজস্ক্রিয় আইসোটোপ গুলো 3 ধরনের রশ্মি বিকিরণ করে। এক, আলফা রশ্মি, 2 বিটা রশ্মি, 3 গামা রশ্মি। এই 3 ধরনের রশ্মি সাধারণত তেজস্ক্রিয় আইসোটোপ বিকিরণ করে। আলফা রশ্মি, বিটা রশ্মি নির্গমনের সময় তেজস্ক্রিয় আইসোটোপের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। আলফা রশ্মি হলো হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। কারণ হিলিয়ামে তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, আর বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে। তার 2টি প্রোটন, 2টি ইলেকট্রন, নিউট্রনও 2টি, কিন্তু 2টি ইলেকট্রন সে বর্জন করছে, 2+, তার মানে ইলেকট্রন নাই, তার মানে বাইরের কক্ষপথ নাই, শুধু এইখানে আছে নিউক্লিয়াস। 2টা প্রোটন আছে আর 2টি নিউট্রন আছে। এইটাকেই বলা হয় আলফা রশ্মি বা আলফা কণা। তাহলে আলফা রশ্মি মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস। আলফা রশ্মি যদি বের হয়ে যায় তাহলে বুঝতে হবে হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে গেছে, 2টি প্রোটন 2টি নিউট্রন বের হয়ে গেছে। ধরো অ্যালুমিনিয়াম 13-27, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, ভর সংখ্যা 27। এখান থেকে আলফা রশ্মি নির্গমন হচ্ছে, আলফা রশ্মি বের হয়ে যাচ্ছে। তাহলে বের হয়ে গেলে কি বের হবে? 2টি প্রোটন বের হয়ে যাবে। তাহলে এখানে 13টি প্রোটন ছিল, পারমাণবিক সংখ্যা 13, তার মানে প্রোটন 13টি ছিল, 2টি যদি বের হয়ে যায় তাহলে হয়ে যাবে 11টি প্রোটন। তাহলে 11টি প্রোটন কার? সোডিয়ামের। তো হয়ে গেল সোডিয়াম। কারণ প্রোটন সংখ্যায় তো পরমাণুর পরিচয়, যেহেতু 2টি প্রোটন বের হয়ে গেছে তাহলে থাকতেছে 11টি, হয়ে গেল সোডিয়াম। আবার 2টি নিউট্রনও বের হয়ে যাবে, তার মানে ভর সংখ্যা 4 কমে যাবে। ভর সংখ্যার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, যেহেতু 2টি প্রোটন 2টি নিউট্রন বের হয়ে যাচ্ছে, তাহলে এই ভর সংখ্যা যে 27 ছিল সেখান থেকে 4 কমে যাবে। 27 থেকে 4 কমে গেলে হবে 23। তাহলে অ্যালুমিনিয়াম থেকে যদি আলফা কণা বের হয়ে যায় তাহলে অ্যালুমিনিয়ামটা হয়ে যাবে সোডিয়াম। প্রোটন সংখ্যা 2 কমে যাবে আর ভর সংখ্যা 4 কমে যাবে। বিটা রশ্মি, এ রশ্মি নির্গত হওয়ার পরে একটি নিউট্রন ভেঙে প্রোটন ও ইলেকট্রনে পরিণত হয়। তাহলে বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে একটা নিউট্রন ভেঙে যায়, তার মানে একটা নিউট্রন কমে যায়, কমে গিয়ে একটি প্রোটন আর ইলেকট্রন উৎপন্ন হয়। যদি একটা প্রোটন উৎপন্ন হয় তাহলে পারমাণবিক সংখ্যা একটা নিউট্রন ভেঙে গিয়ে একটি প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন হয়। তাহলে প্রোটন যদি একটা উৎপন্ন হয়, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাচ্ছে, তার মানে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু উদাহরণ দেই। ধরো অ্যালুমিনিয়াম 13-27, ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়ামের প্রোটন আছে 13টি প্রোটন, 27 থেকে 13 বিয়োগ করলে পাওয়া যায় 14টি আছে নিউট্রন।
এই হচ্ছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম থেকে আমরা বিটা রশ্মি নির্গত করব। বিটা রশ্মি নির্গত করলাম, আমরা বলেছিলাম একটা নিউট্রন ভেঙে যাবে, তাহলে 14টা নিউট্রন থেকে একটা নিউট্রন কমে গেল। কমে গিয়ে কয়টা প্রোটন উৎপন্ন হবে? একটা প্রোটন উৎপন্ন হবে। তাহলে একটা নিউট্রন ভেঙে গেলে 13টা নিউট্রন হয়ে যাবে, আর একটা প্রোটন উৎপন্ন করলে 14টা প্রোটন হয়ে যাবে। তাহলে বিটা রশ্মি নির্গত হওয়ার কারণে তার নিউট্রন একটা কমে গেল, আবার একটা প্রোটন বেড়ে গেল। যেহেতু একটা প্রোটন বেড়ে গেছে, এখন তার 14টা প্রোটন। 14 প্রোটন হলে সেটা তো আর অ্যালুমিনিয়াম না, 14 প্রোটন হচ্ছে সিলিকনের, তার হয়ে গেল সিলিকন। ভর সংখ্যা কত? 14 আর 13 27। প্রোটন আর নিউট্রনের সমষ্টিত ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা একই থাকতেছে, আগে ছিল 27, এখনো 27। শুধু একটা নিউট্রন ভেঙে গিয়ে একটা প্রোটন উৎপন্ন হচ্ছে আর ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, কিন্তু ভর সংখ্যা একই থাকে। এটা হচ্ছে বিটা রশ্মি নির্গমন। গামা রশ্মি নির্গমনে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। তাহলে আলফা বিটাতে আমরা নিউক্লিয়াসের পরিবর্তন দেখেছিলাম, গামা রশ্মি নির্গমনে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। এই রশ্মির কোনো চার্জ নেই, ভর নেই। তাহলে গামা রশ্মিটা একটু ইজি হয়ে গেল, আর এই রশ্মি নির্গমনে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, এটা আর কি। তাহলে আমাদের তেজস্ক্র আইসোটোপ যে 3 ধরনের রশ্মি বিকিরণ করে, আলফা বিটা গামা, সেই সম্বন্ধে আমরা সীমিত আলোচনা করলাম। আমরা জানি পরমাণু অতি ক্ষুদ্র, এটার আবার ভর মাপতে হবে, তাই প্রকৃত ভর অনেক ক্ষুদ্র। প্রকৃত ভর অনেক ক্ষুদ্র, তাই হিসাব নিকাশের জন্য বা বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে তুলনামূলক ভর নির্ধারণ করা হয়েছে। এই তুলনামূলক ভরকেই বলা হয় পারমাণবিক ভর। পারমাণবিক ভরের সংজ্ঞায় বলা হয়েছে, কোন মৌলের একটি পরমাণুর ভরের সাথে, একটি পরমাণু ভর, এটা প্রকৃত ভর, কোন মৌলের একটি পরমাণুর ভরের সাথে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকেই বলা হয় পারমাণবিক ভর। তাহলে কার সাথে অনুপাত? কার্বন 12 আইসোটোপ যে আছে, সেই 12 আইসোটোপের যে ভর আছে, সেই ভরের 12 ভাগের 1 ভাগ, কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগের সাথে কোন মৌলের একটি পরমাণু ভর অনুপাত করা হয়েছে। অনুপাত করলে যে মানটা আসে, সেটাকে বলা হয়েছে পারমাণবিক ভর। মৌলের একটি পরমাণু ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এই দুটো অনুপাতকেই বলা হয় পারমাণবিক ভর। যদি পারমাণবিক ভরের সংজ্ঞা লিখতে বলা হয়, তাহলে বলতে হবে মৌলের একটি পরমাণুর ভর এর সাথে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এর অনুপাতকেই বলা হয় পারমাণবিক ভর। পারমাণবিক ভরটা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ এর সাথে তুলনা করে পরিমাপ করা হয়েছে। যেহেতু একটা ভরের সাথে তুলনা করে পরিমাপ করা হয়েছে, তাই এই পারমাণবিক ভরকে তুলনামূলক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বলে। সকল পরমাণুর ক্ষেত্রে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 কে
আদর্শ মান ধরা হয়েছে, পরমাণুর ভর মাপার একক ধরা হয়েছে এই কার্বন 12s ভরের 1/12। এটা কি ধরা হয়েছে? আদর্শ মান ধরা হয়েছে, এটাকে একক ধরা হয়েছে, পারমাণবিক ভর মাপার একক। অনুরূপভাবে আণবিক ভরে চলে যায়। আণবিক ভর পদার্থের একটি অণুর ভর। বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। আণবিক ভরের সংজ্ঞা যদি চাই তাহলে তোমাকে বলতে হবে পদার্থের একটি অণুর ভরের সাথে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকেই বলা হয় আণবিক ভর। আণবিক ভর যেহেতু কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের সাথে তুলনা করে নির্ণয় করা হয়, তাই আণবিক ভর একটা তুলনামূলক ভর বা একটা আপেক্ষিক ভর। তাই পারমাণবিক ভরকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর, আণবিক ভরকে বলা হয় আপেক্ষিক আণবিক ভর। পারমাণবিক ভর আণবিক ভরকে কেন আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক আণবিক ভর বলা হয়? আরেকটা প্রশ্ন এসেছে, পারমাণবিক ভর আণবিক ভরের কোনো একক নেই। প্রকৃত ভরে কিন্তু একক আছে, গ্রাম নয় কেজি, কিন্তু এই পারমাণবিক ভর এই আণবিক ভর এটা তো প্রকৃত ভর না, এটার কোনো একক নেই। কারণ কি? এটা হচ্ছে একই জাতীয় দুটি রাশির অনুপাত। অনুপাতের কখনো একক থাকে না। উপরে মৌলের একটি পরমাণুর ভর, নিচেও কিন্তু কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ আছে। নিচেও ভর, উপরেও ভর। উপরের ভরের একক আর নিচের ভরের একক উপরে নিচে কেটে যাবে, ফলে পারমাণবিক ভরের কোনো একক নেই, আণবিক ভরের কোনো একক নেই। আমরা বলি সোডিয়ামের পারমাণবিক ভর 23, 23 একটা সংখ্যা, এর কোনো একক নেই। আমাদের প্রশ্ন এসেছে পারমাণবিক ভর আণবিক ভরের কোনো একক নেই, তখন তোমাকে এই কথাই বলতে হবে যে পারমাণবিক ভর আণবিক ভর একটা তুলনামূলক ভর, একটা আপেক্ষিক ভর। এটা কার্বন 12 আইসোটোপের ভরের সাথে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের সাথে তুলনা করে করা হয়েছে। যেহেতু একই জাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না, উপরের প্রকৃত ভর আর নিচের ভরের একক কেটে যায়, তাই পারমাণবিক ভর এবং আণবিক ভরের কোনো একক নেই। এটা আর অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যাটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ে আলোচনা আছে। এএমইউটা নাই, কিন্তু আমাদের এটা একটু জানতে হবে। এএমইউ এর ফুল মিনিং, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন না, সংক্ষিপ্ত রূপ। এএমইউ এর ফুল মিনিং হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, বাংলা হচ্ছে পারমাণবিক ভর মাপার একক। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটাকে আদর্শ মান ধরা হয়েছে, এটা দিয়ে পরমাণুর ভর মাপা হবে, একেই বলা হয় এএমইউ বা পারমাণবিক ভর মাপার একক। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটা দিয়ে পরমাণুর ভর মাপা হবে, এটাকে আদর্শ মান ধরা হয়েছে, একেই বলা হয় পারমাণবিক ভর মাপার একক, সংক্ষেপে এএমইউ। এএমইউ অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এএমইউটা কি আমরা পেয়ে গেলাম। এখন এই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ আমরা যে বলতেছি বারবার, এর মান কত? এর মান হচ্ছে 1.66। 1 AMU সমান 1.66 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে AMU বা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের মান। এটাই পারমাণবিক ভর মাপার একক। এর সাথে তুলনা করে
কোন পরমাণুর পারমাণবিক ভর বের করা হয়। কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে বলা হয় গ্রাম আণবিক ভর। এই গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভরকে বলা হয় মোল। আর এক মোলে যতটি অণু থাকে তার সংখ্যা স্থির সংখ্যা, একেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কি? এক মোলে যতটি অণু পরমাণু থাকে এক মোলে, তার সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এর মান স্থির, সকল পদার্থের ক্ষেত্রে স্থির। এক মোল হলেই অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু পরমাণু থাকবে। এর মান হচ্ছে 6.023 into 10 to the power 23, এতটি থাকবে এক মোল হলেই। একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। ধরো সোডিয়াম, এর পারমাণবিক ভর তোমরা জানো 23, তাই এক মোল সমান 23 গ্রাম। একে গ্রাম বানালে এক মোল। আর এই 23 গ্রাম বা এক মোলে পরমাণু থাকবে এতটি, 6.023 into 10 to the power 23। আমরা পড়ে আসলাম একটু আগে পারমাণবিক ভর। পারমাণবিক ভর ইকুয়াল একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12। এই কার্বন 12 উপরেটা 12 এখানে দিলাম, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এটা আমরা পড়ে আসলাম পারমাণবিক ভরের সংজ্ঞা থেকে। উপরে একটি পরমাণু ভর। আচ্ছা, আমরা এখান থেকে একটি পরমাণু ভরটা বের করে ফেলি। একটি পরমাণু ভর ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে পারমাণবিক ভর ইনটু এটার সাথে গুণ হবে। কার্বন 12 আইসোটোপের 1/12 মানটা আমরা কিন্তু জানি, মানটাই বসে দিলাম 1.66 10 to the power -24। এটা মান তো আমরা জানি, একটু আগে আমরা বলেছি। তাহলে একটি পরমাণু ভর মানে কি? পারমাণবিক ভরের সাথে এটা গুণ করলে একটি পরমাণু ভর পাওয়া যায়। পারমাণবিক ভরের সাথে এটা গুণ করলে একটি পরমাণু ভর পাওয়া যায়। এখন তোমার যদি বলা হয় সোডিয়ামের পারমাণবিক ভর 23, একটি পরমাণু ভর কত? 23 এর সাথে এটা গুণ করলে একটি পরমাণু ভর পেয়ে যাবে। এখন তুমি যে কোনো মৌলের একটি পরমাণু ভর বা একটি অণুর ভর বের করতে পারবা এই সূত্রের সাহায্যে। এখানে পারমাণবিক ভর বসাই দিবা, এটা গুণ করে দিবা, একটি পরমাণু ভর পেয়ে যাবা। আণবিক ভর বসাই দিবা, এটা গুণ করে দিবা, একটি অণুর ভর পেয়ে যাবা। এখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যার দিকে তাকাই। এটা ইকুয়েশন নাম্বার 1 রেখে দাও। অ্যাভোগাড্রো সংখ্যার দিকে আমরা তাকাই। অ্যাভোগাড্রো সংখ্যার সাথে একটি পরমাণু ভর বা একটি অণুর ভর বের করতে চাই, তাহলে ধর একটি পরমাণু ভর বের করতেছি। একটি পরমাণুর ভর ইকুয়াল উপরে থাকবে মোল বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায়। পারমাণবিক ভর এটা কি গ্রাম এককে যা পাওয়া যায় এটাকে মোল বলা হয়। পারমাণবিক ভরকে গ্রাম করলে মোল, আণবিক ভরকে গ্রাম করলে মোল। সেই ভরকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে একটি পরমাণু ভর পাওয়া যাবে। এটা ইকুয়েশন নাম্বার আমি 2 দিলাম। এটাও একটি পরমাণু ভর, এটাও একটি পরমাণু ভর, তাহলে এটা সমান। এটা যদি সমান হয় তাহলে পারমাণবিক ভর into 1.66 10 to the -24 equal পারমাণবিক ভর বাই n। এখন তো উপরের পারমাণবিক ভর নিচে আর উপরের পারমাণবিক ভর কেটে যায়, কেটে গেলে কি থাকে? 1.66 10 to the -24 equal 1/n। শেষে আমাদের সম্পর্কটা দাঁড়াইলো কি? 1/n ইকুয়াল এটা। তাহলে n ইকুয়াল কি?
1.66 10 to the power minus 24। তাহলে তুমি 1 কে এটা দিয়ে ভাগ দিলেই অ্যাভোগাড্রো সংখ্যা পেয়ে যাবা। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে এমু যে বলতেছিলাম যে একটা মান, আদর্শ মান যে ধরা হয়েছিল, আদর্শ মানের বিপরীত রাশি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে একটি পরম্পর, এই যে এটা গুণ করেছি এমু, বিপরীত রাশি যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা তাই এখানে ভাগ করেছি। এখানে গুণ ছিল 1.66, পারমাণবিক ভরের সাথে 1.66 10 to the minus 24 গুণ ছিল। এখানে পারমাণবিক ভরের সাথে n ভাগ, কারণ এই এমু আর এন এরা পরস্পর বিপরীত রাশি। এমু এর বিপরীত রাশি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা।